আজকে আমরা যে গল্পটা দেখতে চলেছি সম্ভবত তোমরা আগে কখনো এমন গল্প দেখোনি। এই সিনেমায় 5 বন্ধু ছুটি কাটাতে একটি পুরনো বাড়িতে যায়। আসে যে তাদের ছুটিটা আনন্দে ভরপুর হবে, কিন্তু তারা জানতো না যে তার ধারণা পুরোপুরি ভুল ছিল। সেখানে পৌঁছে তারা আবিষ্কার করে যে তারা এমন কিছু দ্বারা আটকে পড়েছে যা থেকে পালানো অসম্ভব। সেই জিনিসটা কি? আর সেই জিনিসটা হলো সে বাস্তবে তাদের কোনো অস্তিত্বই ছিল না। এটা তারাও বুঝতে পারে। তারা আরও বুঝতে পারে যে খাতায় কেউ তাদের চরিত্রগুলো রচনা ও পরিচালনা করছিল, কিন্তু সেই রাইটার তাদের সেখানে আটকে রেখেছে এবং বারবার মৃত্যুর মুখে ফেলে দিচ্ছে। আর তারা বাঁচার চেষ্টা শুরু করে, তবে তারা কি আদৌ পালাতে পারবে? এই যাত্রা কি তাদের খেলা চিরতরে শেষ করে দিবে? তা জানতে হলে তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে, কারণ গল্পটির নাম দ্য ড্রাফট। গল্পটি শুরু হয় 5 বন্ধুকে নিয়ে, বুড়ি, ইবান, আমির, বাতি এবং আনি। বুড়ি এবং আনি দুজনই সম্পর্কের মধ্যে রয়েছে। কলেজ থেকে ছুটি নিয়ে এই 5 বন্ধু তাদের জীবন উপভোগ করতে বেরিয়ে পড়ে। তারা জঙ্গলের মাঝখানে একটি বিলাতে যাচ্ছিল, যেটি কিনা আনির বাড়ি, কিন্তু সে শহরে থাকে। সে মাঝে মাঝে তার পরিবারের সাথে বেড়াতে আসে। তাই এবার আনি একটা বুদ্ধি বের করে এবং বলে, আমরা একই বিলাতে বেড়াতে গেলে কেমন হয়? অন্য বন্ধুদেরও বুদ্ধিটা পছন্দ হলো, তাই তারা সবাই ভিলার উদ্দেশ্যে রওনা দিল। ভিলার কাছাকাছি পৌঁছানো মাত্রই তাদের কাছে পরিবেশটা বেশ ভুতুড়ে মনে হলো যেন তারা কোনো ভুতুড়ে বিলাতে এসে পড়েছে। ইভান বলল, এটা আবার কেমন বিলা? একটা ভুতুড়ে জায়গায় যা যা থাকার কথা তা সবই এখানে আছে। এখানে কোনো নেটওয়ার্ক নেই, এটা জঙ্গলে মাঝখানে অবস্থিত। কোনো সমস্যা হলে আমরা বের হতে পারবো না। এখানে একটা পুরনো কুয়ো আছে, যেখানে হয়তোবা কেউ ঝাঁপ দিয়ে মারা গেছে। মনে হচ্ছে যেন কেউ আমাদের কোনো ভৌতিক সিনেমায় সেটে নিয়ে এসেছে। আনি উত্তর দিল, এসব কি সব আজে বাজে কথা বলছো? এখানে কোনো ভূত নেই, কিন্তু হ্যাঁ, তুমি যা বলছো তা একদম সত্যি। আমার এক ছোট বোন ছিল, যে ছোটবেলায় এই কুয়োর কাছে খেলতে গিয়ে এতে পরে মারা গিয়েছিল। সে থেকে আমরা এই বিলাস ছেড়ে তার স্মৃতির কারণে মাঝে মাঝে এখানে আসতে শুরু করে, কিন্তু তার আত্মা এখানে ঘোরাঘুরি করে না। তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। বেচারাগুলো আগে থেকে ভয় পেয়ে গেছিল। এখন এই কথা শুনে সবাই ঘামতে শুরু করে। ভাবতে থাকে যে শেষ পর্যন্ত আমাদের এই বিলাতে এসে পড়তে হলো। ঠিক তখনই ডেট নামের একজন লোক এসে পৌঁছায়, যিনি কিনা এই বিলা দেখাশোনা করতেন। তিনি তাদের সবাইকে গ্রামটা ভালোভাবে ঘুরিয়ে দেখান, এমনকি তাদের নিজেদের ঘরগুলোকে দেখিয়ে দেন। তাই সবাই নিজেদের ঘরে জিনিসপত্র গোছাতে ব্যস্ত হয়ে পড়ে, যাতে তারা আরামের রাতটা কাটাতে পারে। কিন্তু আনি যখন মুখ ধুচ্ছিল, তখন সে তার সামনে আয়না তার মৃত বোনের আত্মাকে দেখতে পায়। সে মুহূর্তের জন্য ভয় পেয়ে যায়, কিন্তু তারপর সে ভাবে, হয়তো আমি আমার বোনকে নিয়েও এই কথাগুলো বলেছিলাম, তাই আমি নিশ্চয়ই তার স্মৃতি দেখছি। এখানে আসলে কোনো আত্মা নেই। অন্ধকার নেমে আসতেছে। সব বন্ধুরা হল ঘরে জড়ো হয় এবং লণ্ঠন জ্বালিয়ে গল্প করতে শুরু করে। ঠিক তখনই ডেটেন তাদের জন্য চা নিয়ে আসেন। তিনি তাদের বাড়ি বাড়ি কুয়োর কাছে যেতে বারণ করেন, কারণ ওটা আরো বেশি বিপজ্জনক। কিছুদিন আগে আমার বিড়ালটা কুয়োতে পড়ে মারা গেছে। কুয়াটা আগে অগভীর ছিল, কিন্তু এখন আরো গভীর হয়ে গেছে। তাই আমি তোমাদের সবাইকে এখানে না যাওয়ার জন্য সতর্ক করে দিচ্ছি। এই কথা শুনে বাকিরা আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ে। প্রথমে আনি তার বোনের মৃত্যুর কথা বলেছিল, আর এখন তুমি তোমার বিড়ালের কথা বলছো। সবাই তাকে বলতে শুরু করে। এটা ওদের ঘুম নষ্ট করে দিচ্ছে। পরদিন সকালে সবাই আনির চিৎকার শুনতে পায়। তারা সঙ্গে সঙ্গে ওর ঘরে ছুটে যায়, কিন্তু দরজার ভিতর থেকে তালা দেওয়া, আর আনি সেটা খুলতে পারছে না। তাই ইভান চাবির জন্য ডেটনের কাছে যায়। এদিকে আমির দরজা ভাঙার চেষ্টা করছিল এবং সে সফল হয়। বাকিরা যখন ঘরে ঢোকে, তারা বিছানার উপর বুড়ি মৃতদেহ পড়ে থাকতে দেখে হতবাক হয়ে যায়, যাকে ধারালো অস্ত্র দিয়ে কেউ হত্যা করে ফেলেছে। অন্য বন্ধুরা হতবাক হয়ে ভাবতে থাকে কি ঘটেছে। তার আনিকে জিজ্ঞাসা করে, তুমি কি ওকে মেরে ফেলেছ? আনি উত্তর দেয়, আমি কেন মারবো? আমি তো জানতামই না বুড়ির সাথে কি ঘটেছিল। ইভান ডেডেনের কাছে যায়, কিন্তু সে দরজা খুলে না। সে ডেডেনের দরজায় রক্ত দেখতে পায়। তা দেখে আরো ভয় পেয়ে যায়। সে ভাবে রক্তের মানে হলো এখানে আশেপাশে কোনো বিপজ্জনক কিছু লুকে আছে। সে সঙ্গে সঙ্গে তার বন্ধুদের কাছে ছুটে যায়। এই হত্যাকাণ্ড কেন ঘটলো তা কেউ বুঝতে পারে না, কে করছে আর কেন। তারপর আমির আর ইভান তাদের হাতে রক্ত দেখতে পায়। এটা দেখে ইভান কিছু একটা করার জন্য দোষারোপ করে এবং বলে, আমাকে সত্যিটা বলো, কি হয়েছে? তুমি তো বাদীকে মেরেছ, তাই না? ইভান উত্তর দেয়, আমি মারিনি। তোমরা আমাকে দোষারোপ করছো কেন? আমির, আমার মনে হয় তুমি বাদীকে মেরেছ, কারণ তুমি একবার আমাকে বলেছিল আনাস তোমার কাছে আছে। কিন্তু তখন আমির বলে, দেখো দেখো, ঘুরি পিছিয়ে কথা বলো না, আমাকে বলো তুমি কি হয়েছিল যে তোমার হাতে এই রক্ত লাগলো। তখন এইভাবে ডেজেনের দরজার কথা মনে পড়ে। সে বলে, রক্তটা ডেজেনের দরজায় ছিল, তার মানে ডেজেনেই বাদীকে মেরেছে। আর যখন সে তার রক্তাক্ত হাতে দরজা খুলছিল, তখন দরজায় রক্ত লেগে গেছে। এরপর তারা সবাই ডেজেনের ঘরের দিকে দৌড়ায় এবং বাড়ি থেকে চিৎকার করতে শুরু করে এবং বলে, তুমি বাদীকে কেন মেরেছো? আমরা উত্তর চাই। কিন্তু দরজা খুলে না। তারপর বন্ধুরা যখন জানালা উঁকি দেয়, তখন তারা দেখতে পায় যে ডেজেনও মারা গেছে। সে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করছে। বাকি বন্ধুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা ভাবতে শুরু করে হয়তোবা কোনো সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে, অথবা কোনো আত্মা তাদের একে একে শিকার করছে।
তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যেতে হবে। এ বলে তারা নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ভিলা থেকে বেরিয়ে পড়ে। কিন্তু তাদের জন্য আরেকটি সমস্যা অপেক্ষা করছিল। তাদের গাড়িটা টায়ার পাংচার হয়ে যায়। আমির বলে, চলো আমরা চালিয়ে যাই, এতে অন্তত কিছুটা তো হবে, না হলে আমরা যদি এখানে থামি তাহলে আমাদের কেটে ফেলা হবে। তাই তারা একই গাড়িতে করে পালাতে সক্ষম হয়। কিন্তু তারা অল্প কিছু দূর যেতে না যেতেই সামনে একটি বিশাল খাদ দেখতে পায়, যার অপর পারে যাওয়ার কোনো উপায় নেই। এর মানে হলো তারা আটকে গেছে। ইভান বলে, হয়তো অন্য কোনো পথ আছে, আমাদের অন্য রাস্তা ধরতে হবে। কিন্তু আমির বলে, আরে ভাই, আমরা সঠিক পথে আছি, কিন্তু এখন রাস্তাটা পাল্টে গেছে, আর একটা গিরিখাত তৈরি হয়েছে। মনে হচ্ছে এই জায়গাটার মধ্যে কিছু একটা গোলমাল আছে। এবং আর কোনো উপায় না দেখে তারা গাড়িটা ভিলার দিকে ফিরিয়ে নেয়। আমি সবাইকে গাড়ির কাছে থাকতে বলে এবং ওয়াতিকে নিয়ে আরেকটু এগিয়ে গিয়ে বলে, আমার মনে হয় আমি বুঝতে পেরেছি এই জায়গাটা কেমন, আমি শুধু এটা নিশ্চিত করতে যাচ্ছি। ইভান আর আনি অবাক হয়ে ভাবতে থাকে আমির কি বুঝতে পেরেছে। আমির আর ওয়াতি আর একটু এগিয়ে গিয়ে একটা পাহাড়ের চূড়া পৌঁছায়। চারদিকে তাকে তারা সত্যি হতবাক হয়ে যায়। সমুদ্র ছাড়া আশেপাশে আর কিছু নেই, মনে হচ্ছে যেন তারা একটা ছোট দ্বীপে এসে পড়েছে। কিন্তু নৌকা ছাড়া তাদের পক্ষে সেখানে পৌঁছানো অসম্ভব ছিল। আর তারা এখানে এলোই বা কিভাবে? আমির বুঝতে পারে যে সে যা সন্দেহ করেছিল এখানে ঠিক তাই করছে। সে অন্যদের এই ব্যাপারে বলতে যায়, কিন্তু যখন সে ভিলায় ফিরে আসে তখন বুড়ির লাশের কোণ বদলে গেছে। প্রথমে মনে হয়েছিল তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে হাত দিয়ে বুড়ির মুখটা পুরোপুরি খোলা হয়েছিল, যা তাকে হত্যা করছে। আর এখানে আসলে কি করতেছে তা কেউ বুঝতে পারছে না। আর তারপর আমির বলে, দেখো, আমি যা বলছি তা তোমরা হয়তো বা বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্যি, আমাদের আসলে কোনো অস্তিত্ব নেই। আমরা একটা গল্পের চরিত্র। একজন লেখক আছেন যিনি আমাদের তার গল্পে লিখছেন। আমাদের সাথে এখনো পর্যন্ত যা কিছু ঘটছে লেখক তার গল্পে সেটা লিখছেন। আমরা যদি আমাদের পুরনো স্মৃতিগুলো মনে করার চেষ্টা করি, ওই বিলার আগের স্মৃতিগুলো, যেমন আমাদের পরিবার কারা, আমরা কোথায় থাকি, আমাদের শৈশব কোথায় কেটেছে, আমরা এর কিছু মনে করতে পারবো না। কারণ লেখক এখন আমাদের অতীত লেখেনি, শুধু আনি তার বোনের কথা মনে করতে পারে, কারণ লেখককে এই গল্পে তার বোনের অংশটা লিখতে হয়েছে। আর তোমরা যদি আমাকে বিশ্বাস না করো তাহলে নিজেদের অতীত মনে করার চেষ্টা করো। তোমাদের কি কিছু মনে পড়ছে? মনে করার চেষ্টা করো। তো বন্ধুরা, সবাই তাদের অতীত মনে করার চেষ্টা করে, কিন্তু কেউ কিছু মনে করতে পারে না। এর মানে আমির একদম ঠিক। আমির বলে, দেখো বন্ধুরা, আমরা এই দ্বীপে আছি কারণ লেখক এই দ্বীপের বাইরে কোনো জগৎই তৈরি করেনি। যদি তিনি করতেন আমরা এখান থেকে বেরিয়ে সেই জগৎ ঘুরে দেখতে পারতাম। আমার সন্দেহ হতে শুরু করলো যখন এই ভিলার ভিতরে সবকিছু একটা ভূতের আবহাওয়া দেওয়ার জন্য নিখুঁতভাবে সাজানো ছিল। মনে হচ্ছিল যে এই জায়গাটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে এবং এরপর যা কিছু করতেছে তা ছিল একটা নিখুঁত পরিবেশ। এতে আমার সন্দেহ আরও দূর হয়ে গেল। যখন বুড়ির প্রথমে মারা গেল, লেখকের নিশ্চয়ই এরকম মৃত্যুটা ভালো লাগেনি, তাই বিষয়টাকে আরো ভয়ঙ্কর করে তোলার জন্য তিনি ওর খুনটাকে অন্যভাবে দেখিয়েছেন। লেখক চাইলে বুড়িকে আবারও জীবিত করে তুলতে পারেন, সবকিছু তার হাতে। আমরা তো লেখকের হাতে পুত্র, যাকে তিনি নিজের ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারবেন। বন্ধুরা, এই কথা শুনে বাকিরা হতবাক হয়ে যায়। ওরা বিশ্বাসই করতে পারে না যে এরকম কিছু হতে পারে। সবাই বলতে শুরু করে, আমরা কি এখান থেকে বেরিয়ে যেতে পারবো? কিন্তু এখন আমরা বেরোবো কি করে? ইভান বলে, আমি সব বিশ্বাস করি না, আমি চলে যাচ্ছি। আমির বলে, ভাইয়া, তুমি কি প্রায় ভৌতিক সিনেমা দেখো না? ভৌতিক সিনেমায় যে সবচেয়ে বোকার মতো কাজ করে সে সবার আগে মারা যায়। আমি তোমাকে এতক্ষণ যা যা বলছি এই জগৎটা সে শুধুই কল্পনা। লেখক চেয়েছিল আমি তোমাকে এটাও বলি, নইলে আমি তোমাকে এটা বলতে পারতাম না। অন্যরা জিজ্ঞাসা করে, এর মানে কি আমরা এই জায়গা থেকে বেরোতে পারবো না? আমরা কি এখানে আটকে যাব? আমির উত্তর দেয়, আমিও জানি না, তবে লেখক যা চান আমরা হয়তো বা তাই করতে পারি। তারপর তারা সবাই বিলে ফিরে আসার পর বুড়ি এবং দাদান দুইজনকে দেখতে পায়। পরিষ্কার যে তারা এত সহজে মারা যাবে লেখক তার পছন্দ হয়নি, তাই তিনি তাদেরও আবার জীবিত করে তোলেন। এরপর আমাদের আসল লেখককে দেখানো হয়, যিনি এই গল্পটি লিখছেন। তার বস তাকে জিজ্ঞাসা করেন, তুমি কি করছ? ঠিক আছে, তুমি বুড়ি আর দেদেনকে মেরে ফেলেছ, তুমি তাদের আবার জীবিত করে তুলছো কেন? গল্পটা এগিয়ে নিয়ে যাও, এই জায়গায় আটকে থেকো না। তাই লেখক তাদের আবারও মেরে ফেলেন। বুড়ি প্রথমে নিজের হাতে নিজের মুখ ছিঁড়ে ফেলে। এটি একটি অন্তত বিপজ্জনক আর ভয়াবহ এবং জঘন্য দৃশ্য। বন্ধুরা, বুড়ির মৃত্যুতে সবাই শোকাহত। আমির বল যে লেখকের আগে বুড়ি এবং দেদেকে মেরে ফেলেছিল, এর মানে হলো বুড়ির পর এবার তাদের পালা। এইটা জেনে তারা সবাই সাথে সাথে দেদের কাছে যায়। এ আসে যে যদি তারা দেদেকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে তাহলে হয়তোবা তারাও পালাতে পারবে এবং নিজেদেরকে রক্ষা হতে পারবে। কিন্তু তারা ভুল ভেবেছিল, কারণ তারা বুঝতে পারেনি যে লেখক তাদের প্রতিটি মুহূর্তের উপর নিয়ন্ত্রণ রয়েছে। তাই তাদের চোখের সামনে লেখক বুড়ির মতো দেদেকে এক যন্ত্রণাদায়ক মৃত্যু দেয়। তারা দুজনে আবার মারা যায়। সব বন্ধুরা একত্রিত হয়ে জিজ্ঞাসা করে, আমির বলো তো বন্ধু, এখন আমরা কি করব? আমরা কি কখনো এই জায়গা থেকে বেরোতে পারবো না? যদি লেখকের আমাদের গল্প পছন্দ না হয় এবং তিনি তা মুছে ফেলে দেন, আমাদের কি হবে? আমরা এভাবে মারা যাব? আমির উত্তর দেয়, হ্যাঁ, তুমি ঠিক বলছো। আর এখন আমারও মনে হচ্ছে যে আমরা এখান থেকে বের হতে পারবো না। আমরা এখানে চিরকালের জন্য আটকা পড়ে যাব। আমরা অন্যদের কাছে বিনোদনের মতো, আমাদের কোনো অস্তিত্ব নেই। বন্ধুরা, এই সমস্ত চরিত্র এখানে সমস্যায় পড়েছিল। এদিকে লেখক মাথা চুলকাচ্ছিলেন,
গল্পটাকে আকর্ষণীয় করার জন্য। এরপর কি লিখবেন তা নিয়ে তিনি দ্বিধায় তিনি কিছু বুঝে উঠতে পারতেছিলেন না, তাই তিনি বাতিকে মেরে ফেলার সিদ্ধান্ত নিলেন। এরপর বাতি আত্মহত্যা করতে শুরু করে, ঠিক যেমন আগের মতনই। তার বন্ধুরা তাকে বাঁচানোর চেষ্টা করলো এবং অনেক চেষ্টার পর তারা সফল হলো। লেখক ইভানকে মেরে ফেলার সিদ্ধান্ত নিলেন, কিন্তু অন্যরা যখন তাকে উদ্ধার করতে গেল কেউ তার কাছে গেছতেই পারলো না। এবার আমিরের পালা এবং লেখক বেচারা আমিরের একটা পা অদৃশ্য করে দিলেন। আমির বুঝতে পারলো যে তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম, তাই সে ভাবে নিজে কুয়োতে ঝাঁপ দিলে কেমন হয়। কে জানে লেখক হয়তো বা এই কুয়োর ভিতরে এই গল্পের জগৎ থেকে বেরোনোর একটা পথ লিখে রেখেছেন, কারণ এই ধরনের গল্পের কোথাও না কোথাও একটা বেরোনোর পথ সবসময় থাকে। তাই সে সঙ্গে সঙ্গে একা পায়ে কুয়ার দিকে হাঁটতে শুরু করলো। লেখক তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু আমির তারপরও কুয়াতে পড়ে গেল। এরপর কি হয় তা প্রকাশ করা হয় না, এবং হবেও না, কারণ লেখক ভৌতিক গল্পে আরো বিরক্ত হয়ে গেছিল। তাই তিনি গল্পটা নতুন করে শুরু করেন। এবার ভয়ের বদলে জম্বিদের বেছে নেন। এই দ্বীপে এই বন্ধুরা আটকা পড়েছে, সেটি জম্বিদের ভরা। বন্ধুরা কিভাবে নিজেদের বাঁচাবে এই বিষয়বস্তু নিয়ে তিনি গল্পটা এগিয়ে নিয়ে যাবেন। তাই তিনি লেখা শুরু করার সাথে সাথে মাটি ফুঁড়ে জম্বিরা বেরিয়ে আসতে শুরু করে। তারা সবাইকে ঘিরে ফেলে। এই ঘটনা ঘটে, এটা দেখে সব বন্ধুরা হতভম্ব যায়। তারা কি করবে, কি ধরনের বিপদ এসেছে। তারা দ্রুত সব দরজা জানালা বন্ধ করতে শুরু করে। তখন ইনি বলে এই বিলাটা জম্বি আক্রমণের জন্য প্রস্তুত, বেজমেন্টে প্রচুর অস্ত্র রয়েছে, সবাই তাড়াতাড়ি একটা করে অস্ত্র তুলে নাও, এরপর আমরা জম্বিদেরকে শেষ করে দেব। তাই সব বন্ধুরা তাদের অস্ত্র তুলে নেয়, এবার রাইফেল তুলে নেয়, আর আমির বোমা নিয়ে বিলার বাইরে এসে চারপাশে সেইগুলো পেতে রাখে। তারপর সে দূর থেকে স্নাইপার মতো অবস্থান নেয়, যাতে জম্বিরা আসা মাত্রই তাদের সবাইকে মেরে ফেলতে পারে। জম্বিরা বিলার কাছে আসতেই ইভান তার রাইফেল থেকে গুলি বর্ষণ শুরু করে। এতে অনেক জম্বি মারা যায়, কিন্তু জম্বির সংখ্যা কমতে থাকে না। যতজন মারা যাচ্ছে তার চেয়েও বেশি জম্বি ফিরে আসতেছে। তাই আমি তার বোমাগুলো ফাটিয়ে দেয়। এতে একটি প্রচন্ড বিস্ফোরণ ঘটে, কিন্তু এটা আমিরের নেওয়ার সবচেয়ে খারাপ সিদ্ধান্ত ছিল। বিস্ফোরণে বিলার দেয়ালগুলো ভেঙে চুরমার হয়ে যায়, যা জম্বিদের জন্য আরো একটি রাস্তা তৈরি করে। ফলস্বরূপ ঝাঁকে ঝাঁকে জম্বি ভিলায় প্রবেশ করে সব বন্ধুদের ঘিরে ফেলে। বাদী যে তখন মারা গেছিল সেও জম্বিতে পরিণত হয় এবং তাদের আক্রমণ করতে শুরু করে। কোনো মতে বন্ধুরা উপরে তলায় ঘরে নিজেদের আটকে ফেলে, কিন্তু তারা জানে না যে তারা বেশিক্ষণ জম্বিদের হাত থেকে বাঁচতে পারবে কিনা। তারা চারদিক থেকে তাদের আসন্ন ধ্বংস দেখতে পায়। এরপর কি ঘটবে তা কেউ বুঝতে পারে না। জম্বিদের হাতে মরতে চায় না, বাড়তি এবং আনি একে অপরকে গুলি করার সিদ্ধান্ত নেয়, এই ভেবে যে এমন ভয়ঙ্কর মৃত্যু চেয়ে নিজেরাই মরে যাওয়াই ভালো।